আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা। লিখনীতি ইনান হাওলাদার, পর্ব সংখ্যা 14। সকালটা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। জানলার ফাঁক দিয়ে হালকা সোনালি রোদ মেঝের উপর গড়ে পড়ছে। আহি ঘুম থেকে উঠেছে, কিছুক্ষণ হয়েছে। চোখ মুখে এখনো অলসতা লেগে আছে তার। সে ধীরে পায়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সেখানে প্রান্ত আর তাহি দুষ্টুমি করছিল। তাকে দেখে তাহি দৌড়ে গিয়ে পাশে বসলো আর বলল, আপু, সকালে আমি তোমার রুমে গিয়েছিলাম, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। লোকগুলো কি তোমাকে মেরেছিল গো? শেষ বাক্যটা মুখ কালো করে বলল, না রে, শুধু একটু না খাইয়ে রেখেছিল। আহির বাম গালে থাকা হাতের আঙ্গুলের ছাপের দিকে নজর গেলে তাহি। ফর্সা গালে আঙ্গুলের দাগগুলো যেন জল করছে। গুনে গুনে 3টা আঙ্গুলের ছাপ। তবে প্রথম দুটো স্পষ্ট হলেও বাকি অতটা স্পষ্ট নয়। সেটা দেখে তাহি সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তাহলে তোমার গালে কিসের দাগ? গাল লাল কিসে? পীড়িতের বিষে নাকি? আরে তুর্য ভাই জ্বর মেরেছিল কোষে। প্রান্ত বাকি গানটুকু শেষ করার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে গানের সুরে গেয়ে ওঠে শান্ত। তারপর আহি অন্য পাশে বসতে বসতে বলল, তাহলে আহি আপু, জ্বর খেয়ে তোর ফিলিংস কেমন আমাদের সাথে শেয়ার করতে পারিস? যখন তুর্যের মুখে শুনেছিল কাল সারাদিন শান্তপ্রান্ত তাকে খুঁজে বেরিয়েছিল, তখন আহি আবেগের অৎফুল্ল হয়ে মনে মনে ভেবে নিয়েছে ওদের সাথে আর ঝগড়াঝাটি করবে না। কিন্তু না, এরা আসলে ক্ষমার যোগ্য না। নেহাত চোয়া ব্যথা থাকার কারণে ঝগড়া করতে পারছে না, না হলে আজকে এদের খবর করে ছাড়তো সে। এই বাড়ির সবচেয়ে বড় সন্তান তুর্য ভাই, তারপর আমি, তারপর তোরা। তুর্য ভাই আমার বড় বিদায় সবসময় আমাকে বকাবকি করেন, কাল তো মেরেই বসছেন। কিন্তু আমি কখনো তোদের মেরেছি বল? মেরেছি? মারিনি তো। এটা কি তোদের শুকরিয়া করা উচিত? তুর্য ভাইয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত তোদের। সেটা না করে আমাকে ট্রল করছিস তোরা, এটা কি ঠিক হলো? আস্তে আস্তে কোনো রকম গাল নাড়িয়ে বলল আহি। শান্ত নিজের হাসি চেপে ঘন ঘন দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলল, না না, একদম উচিত হয়নি। আর সাথে প্রান্ত ভোলাবালা মুখ করে বলল, মোটেও ঠিক না, তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আহি নিজেও বুঝতে পারলো না মস্করা করে এসব বলছে, তবুও কিছু বলল না। সোজা ডাইনিং টেবিলে চলে গেল। এরা সবাই একই রকম, শুধু তাহিটা একটু ভালো আছে, তবুও মাঝে মাঝে হিটলারি করে। খাবার টেবিলে আহি আগে বসলেও তখন একে একে সবে উপস্থিত হয়েছে। আকবর চৌধুরী কাল রাত 12টার দিকে বাড়িতে আনা হয়েছে। অমনি দিন হলে খাওয়ার ভিতরে এতক্ষণে 1000টা কথা বলতো আহি। খাবারে থাকা মরিচের খোসা চুপি চুপি শান্ত বা প্রান্তর প্লেটে দিয়ে সাধু সেজে বসে থাকতো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই যে আজকে কুমড়ো রান্না করা হয়েছে, আহি ভালো করেই জানে তুর্য কুমড়ো তৈরি কিছু খায় না। এই জন্যই ইচ্ছে করে কুমড়া নিজের প্লেট ভর্তি করে তুর্যকে বুঝে ওঠার আগেই তার প্লেটে ঢেলে দিয়ে ভোলাভালা মুখ করে বসে থাকতো। তারপর তুর্য যখন চোখ গরম করে চাইতো, তখন সে মুখটা আরও ইনোসেন্ট বানিয়ে আদুরে কণ্ঠে বলতো, অনেক বেশি নেওয়া হয়ে গিয়েছে, তাই আপনাকে দিলাম। আল্লাহ, আপনি তো আবার কুমড়ো খান না। খেয়াল ছিল না তুর্য ভাই, রাগ করিয়েন না। কিন্তু আজ চুপচাপ খাবার গিলছে, এসবের কিছু করছে না সে। যদিও চোয়াল ব্যথা থাকার কারণে খাবার চিবোতে একটু কষ্ট হচ্ছে, এজন্য এতক্ষণ খানিক গালি দিয়েছে তুর্যকে। সে না হয় অপরাধ করেছে, তখন সেটা তো করা হয়ে গিয়েছে, শুধু শুধু মেরে কি লাভ পেল লোকটা? নিজের গায়ের জোর দেখানোর জন্য এমনটা করলো। তাকে তো দেখেই বোঝা যায় শরীরের গন্ডারের মতো। মেরে দেখানো কি আছে? তবে আহির এভাবে শান্ত হয়ে যাওয়া আকবর চৌধুরী খেয়াল করলেন। তিনি আহির উদ্দেশ্যে বললেন, যেটা করেছো সেটা তো করেই ফেলেছো, এমন মন খারাপ করে বসে থাকলে চলবে? মন খারাপ না করে অ্যাডমিশনে মন দাও। কিসের জন্য কোচিং করতে চাইছো? আর রেজাল্ট বেরোবে কবে কিছু জানো? আহি বেশ বুঝতে পারলো তার বড় আব্বু এখন খুবই সিরিয়াস, না হলে তুমি করে বলতেন না 1.5-2 মাস পর। আর আমি ডক্টর হতে চাই। এমনি সময় ফটফট করে উত্তর করলেও আজ খুব শান্ত শিষ্ট ভাবে বলল আহি, তাহলে কাল গিয়ে উন্মেষে ভর্তি হয়ে এসো, বাড়ির টিচারও রেখে দিব, আর তুর্য তো আছেই। বাবার কথা শুনে তুর্য একবার অসহায় দৃষ্টিতে বাবার দিকে চাইল। এমনিতে সুযোগ পেলেই রুমে ঢুকে কুকর্ম করে বেড়ায়, এবার তো আরও সুযোগ পেয়ে গেল।
রুম ত্যাগ করে কিনা সন্দেহ। এই জীবনে যে কয়দিন আহি তার রুমে পড়তে গিয়েছে, প্রতিবারই টেবিলে ক্লথ পাল্টাতে হয়েছে তার। না পাল্টে উপায় আছে? কলমের কালি দিয়ে পুরো শেষ করে ছাড়ে। তুর্যের বরাবরই সাদা রংটা পছন্দের, তাই তার রুমের অধিকাংশ, বলতে গেলে সব কিছুই সাদা। এটা নিয়ে কিছু বলতে গেলেই বলবে, খান তো বাপের হোটেলে, একটু ঘন ঘন টেবিল ক্লথ চেঞ্জ করলে কি বা হয়েছে, 500-600 করে বেশি তো আর নেবে না। অথচ ডামাস্কের টেবিল ক্লথ সম্পর্কে তো আইডিয়া আছে ওর। ইডিয়েট একটা। ডাক্তার তো একজন আছেই, তুই বরং অন্য কিছু হ। তুর্যের ধ্যান ভাঙলো আসিফ চৌধুরীর কথায়। হ্যাঁ, তোর ছোট চাচার মতো পলিটিশিয়ান হ। আকবর চৌধুরীর কথা শুনে শান্ত বলল, হ্যাঁ হ্যাঁ বড় আব্বু। তারপর আমরা স্লোগান দিব, হাসিনা আপা, খালেদা আপা, দিন শেষ, আহি আপার বাংলাদেশ। শান্তর কথায় একযোগে সবাই হেসে দিলেন। তাহলে আহি আজকেই চল, ভর্তি করিয়ে আসি। এক পলকে দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে সময় মেপে নিল আকবর চৌধুরী। তারপর কথাটা বললেন, না বড় আব্বু, গালের দাগ মুছে গেলে তারপর যাব। হালকা গা গরম হওয়ায় এসি অফ করে শুয়ে আছে আহি, হাতে লতা বেগমের মোবাইল। তিনি কোনো ফেসবুক চালান না দেখে আহি নিজে একটা আইডি খুলেছিল, তবে নিজের নাম দিয়ে নয়, ফেক নামে। এই বিষয়ে বাড়ি কেউ জানে না। আহির বন্ধু মহলে একটা মেসেজ গ্রুপ আছে, সেটা মেসেজ কথা বলছিল সে, কিন্তু কথার মধ্যে হঠাৎ করে দেখলো সে লিভ নিয়েছে। আজব, সে তো লিভ নেয়নি, তাহলে এটা কিভাবে হলো? মোবাইলের মধ্যেও কি আবার জিন ভূত বসবাস আছে নাকি? পুনরায় যে তাকে অ্যাড দিবে সেও হচ্ছে না। গ্রুপে অ্যাডমিন হলো আরাফ, সে এখন অনলাইনে নেই, নিশ্চয়ই পড়াশোনা করছে। মন খারাপ করে ফোনটা রেখে দিল আহি। এখন বাকিরা কত কথা বলবে অথচ উপস্থিত থাকবে না। যদিও তাদের প্রত্যেকের ইনবক্সে গিয়ে সে বলে এসেছে, তোরা আর কেউ একটাও মেসেজ দিবি না, বলে দিলাম। তবুও তার মন খারাপ আকু পাকু করছে। যদি ওরা কথা বলে, না জানি কত কিছু মিস করে ফেলবে। এরই মধ্যে পারভিন বেগম তার রুমে প্রবেশ করলেন। বড় মাকে দেখে উঠে বসলো আহি। পারভিন বেগম তার পাশে বসে বললেন, আমাদের হবু ডাক্তার কি করছে? আগে এসএসসি তো পাশ করি, বলেই হেসে দিল আহি। এটা কেমন কথা, পাশ করবি না মানে? আমার মেয়ে ভালো ফলাফল করে পাশ করবি, আমরা জানি, কিন্তু কপট রাগ দেখিয়ে বলতে তিনি, শোন, তোকে আমি একটা ঘটনা বলি। এ পরীক্ষা পর তো তোর নানাবাই আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার একটা বান্ধবী ছিল, সে যেমন পড়ালেখা ভালো ছিল তেমনি চেহারাও মাশাল্লাহ। তার চুল ছিল একদম তোর মতো, কিন্তু ডাক্তারি পড়তে পড়তে সব চুল পড়ে গিয়েছে। সত্যি বড় মা, মেডিকেলে পড়তে গেলে চুল পড়ে যায়। কই, তুর্য ভাইয়ের তো পড়েনি। পারভিন বেগমের কথা শুনে কৌতূহলী কণ্ঠে বলল আহি, তুর্য তো ছেলে মানুষ, আর ওর চুল লম্বা নাকি? তুই একটু চুলের যত্ন নিস, আমি এখন আসি, রান্না করতে হবে। কি বললো বড় মা, তার চুল পড়ে টাক্কু হয়ে যাবে? তাহলে কেমন দেখা যাবে? তার চুল দেখে সবাই কত প্রশংসা করে, সেই চুলে পড়ে গেলে হবে? তাছাড়া নিজের জামাইকে চুলগুলো দেখানোর আগেই যদি পড়ে যায় তাহলে তো দুঃখের সীমা থাকবে না। এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। দরকার হয় সে ডাক্তার হলোই না, তাতে কি হয়েছে? তার ডাক্তার হওয়ার মূল উদ্দেশ্য তো ছিল তুর্য ভাইয়ে একটা ভুলভাল ইঞ্জেকশন দেওয়া। দিল না ইঞ্জেকশন, কি হবে তাতে? সে কি মরে যাবে নাকি? যাবে না, কিন্তু হবু বরকে চুল দেখাতে না পারলে ঠিক মরে যাবে, তার পুরো জীবন বৃথা হয়ে যাবে। কাল বরং সবাইকে বলে দিবে সে ভার্সিটির জন্য কোচিং করতে চায়। বড় মা, আমি ডাক্তার হব না, ঢাকা ভার্সিটিতে পড়ব। প্রায় দরজা অতিক্রম করে ফেলেছিল পারভিন বেগম। আহির কথা শুনে আবার ফিরে আসলেন, কিন্তু ঢাকা ভার্সিটি তো বাড়ি থেকে অনেক দূরে হয়ে যাবে। তুই বরং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়িস, বাড়ি থেকে কাছে হবে। তাতে কি হয়েছে? আমি হোস্টেলে বা ম্যাচে থেকে পড়ব, সেখানে রান্না খেতে পারবি, আর আমাদের ছেড়ে কিভাবে থাকবি? হ্যাঁ? আহি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক বলেছ বড় মা, আমি বরং যাবিতেই পড়ব। যা ভালো বুঝিস কর, আমি এখন আসি, বলেই চলে গেলেন পারভিন বেগম, মুখে মুচকি হাসি। তবে এভাবে তাড়াহুড়ো করে আসার একটাই কারণ, তিনি এতক্ষণ ধরে যতগুলো কথা বললেন সব অন্য কারো শেখানো বলি। এরপর যদি আহি আরেকটা প্রশ্ন করে তিনি উত্তর দিতে পারবেন না।
প্যাচ লেগে যাবে। তবে অনেকটা অবাক হলেন তিনি যে এতগুলো কথা শিখিয়ে দিল তাকে। সে কিভাবে জানলো আহি এই কথাগুলো বললে? আশ্চর্যের ব্যাপার। আর আহি যদি ডাক্তার হয় তার সমস্যা কোথায়? 5 ওয়াক্ত নামাজ কালাম করে বিনা কারণে বান্ধবীর ব্যাপারটাও মিথ্যা বলতে হলো। টেবিলের উপর ছড়িয়ে আছে ফাইল, কাগজ আর কিছু রিপোর্ট। কোনোটা অসমাপ্ত, আবার কোনোটা শুধুমাত্র একটা সইয়ের অপেক্ষায় আছে। আসিফ চৌধুরী সেগুলো দেখে দেখে সাইন করছেন। কোনোটা একবার একসাথে রেখে দিয়েছেন। এরই মধ্যে দরজার ওপাশ থেকে কড়া নাড়া শব্দ এলো। দরজা যেহেতু কড়া নাড়ে তাহলে এটা লতা বেগম হবে না, তিনি নিশ্চিত। তবে কি সত্যি তুর্য এলো? কাল আহিকে নিয়ে ফেরার পর তুর্য সরাসরি আসিফ চৌধুরীর কাছে যায় আর বলে, ছোট চাচ্ছু, আপনার থেকে আমার কিছু জানতে চাই। পারলে আগামীকাল একটু তাড়াতাড়ি ফিরবেন। এই ছেলে কি প্রশ্ন করবে সেটা আগেই আন্দাজ করে ফেলেছেন। ভেবে একটা হাই ছাড়লেন তিনি। তারপর বললেন, কে তুর্য? এসো। সাবেক মেয়র লায়েক শিকদারের সাথে আপনার কিসের শত্রুতা? রুমে প্রবেশ করতেই তুর্য সরাসরি প্রশ্ন ছুড়ল। রাজনৈতিক, সেটা তো তুমি ভালো করেই জানো। প্লিজ টেল মি দ্য ট্রু, প্লিজ, আই এম রিকোয়েস্ট ইউ। ওসব গৃহীত অতীত বাবা, তুমি জেনে কি করবি? এই পশুর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বলে একটা তপ্ত নিঃশ্বাস ফেললেন আসিফ চৌধুরী। যেন হঠাৎ করে বুকে ভারী হয়ে উঠল। ওই পশুর জন্য কি আপনাদের মেয়ে এখনো আপনাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে? না, ওই পশুর জন্যই আমাদের মেয়েটা বিপদের মুখে পড়েছিল। আমি শিওর না হয়ে কোনো কথা বলি না, সেটা আপনি ভালো করেই জানেন। এবার অন্তত সত্যিটা বলুন প্লিজ। এবার যে তুর্য সত্যিটা না জেনে ছাড়বে না সেটা বুঝতে পারলেন আসিফ চৌধুরী। তাই নিজে প্রস্তুতি করলেন অভিশপ্ত অতীতটা তুলে ধরার জন্য। তাহসিন নাবিল মুখোমুখি বসে আছে, দুজনের মেজাজ তুঙ্গে। তুর্য ওভাবে পাগলের মতো ছুটতে দেখে তারাও সেদিন সন্ধ্যার গাড়িতে বাড়ি ফিরেছে। বন্ধুকে ওভাবে ছুটতে দেখে কারা পারে বসে থাকতে? কিন্তু মহাশয় বন্ধু সেই কাল থেকে ফোন করে কিন্তু রিসিভ করছে না, অথচ বন্ধুর টেনশনে তারা মরে যাচ্ছে। এমনভাবে ছুটছিল যেন ওর বউ মরে গিয়েছে। এদিকে তাদের বাড়িতে পা ফেলার নাম নেওয়াও নিষেধ, যদিও নিষেধ ধরা করার পর্যাপ্ত কারণ আছে। তাদের পেট একটু পাতলা কিনা তখন কোথায় কি বলে ফেলে বলা মুশকিল। এ মানুষ নাকি রোবট? মনে কি কোনো ফিলিংস নেই? মরে গেলে কিনা জানতেও মানুষ কল ব্যাক করে। ফিলিংস কি তোরে দোহাই দিব পাড়া, তুই আর বউ লাগস? ফিলিংস কি খালি রোম্যান্স হয়? অন্য কোনো ফিলিংস নেই দুনিয়ায় শালা? আর যদি এই একটা ফিলিংস পৃথিবীতে থেকে থাকে তাহলে সেটাও ওর নেই। তা ঠিক কইছস। তোর বাড়া, আন্টির নাম্বারে কল দিলেই তো হয়, আগে বলবি তো। দাঁড়া, এক্ষুনি দেই। আবদ্ধ ঘরে চলছে শুনশান নীরবতা। আসিফ চৌধুরী আর তুর্য মুখোমুখি বসে আছে। আসিফ চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তুর্য মনে মনে অনেক কৌতূহল থাকলেও চেহারা দেখে বোঝা উপায় নেই। সে তো বরাবরই এরকম। তার বাহিরকে দেখে ভিতর কেউ আন্দাজ করতে সক্ষম হবে না। তবে আসিফ চৌধুরী তো আর তেমন নন। আর চোখে কোনো আর্দ্রতা জমে উঠল। তবে নিজেকে সামলে বলতে আরম্ভ করলেন তিনি, 25 বছর আগের ঘটনা। তখন তুই খুব ছোট, 3 বা 4 বছরের অবুঝ শিশু। তাই হয়তো কিছু মনে নেই তোর। লায়েক আর আমি খুব ভালো বন্ধু ছিলাম সেই ছোটকাল থেকে, যাকে বলে গলায় গলায় বন্ধুত্ব। ছাত্র জীবন থেকেই রাজনীতির প্রতি আকর্ষণ ছিল, আর ভালো লাগতো না। তবুও বন্ধুত্বের খাতিরে 2-1টা ঘটনায় জড়িয়ে পড়তাম। একদিন বড় ভাইজান আর তোর দাদা অনেক বকাবকি করেছেন এটা নিয়ে। তারা রাজনীতি পছন্দ করতো না, এখনও করে না। তারপর থেকে আমি আর কোনো রাজনৈতিক কার্যকলাপে নিজেকে জড়াতাম না। দেখিস না, তোর বাবা আমায় এখনও এটা নিয়ে সবসময় খোঁচা মেরে কথা বলবে। সকালেও তো বলল। আচ্ছা যাকগে, সেসব কথা। তবে এটা কি আমাদের বন্ধুত্বের কোনো ঝামেলা হয়নি? একটু থামলেন আসিফ চৌধুরী। সামনের টেবিলে থাকা গ্লাস এগিয়ে দিল তুর্য।
তিনি এক ঢোক পানি গিলে পুনরায় বলা আরম্ভ করলেন, কোনো একদিন তুই ছোট মায়ের বাপের বাড়ি গিয়েছিস, যাসনি? তোদের বলা হয়েছে লতা বেগম মা, ভাই বোন কেউ নেই পৃথিবীতে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা। স্বয়ং লায়েক শিকদার ওর আপন বড় ভাই, আর ওর মাও এখন বেঁচে আছেন মুমূর্ষু রোগী হয়ে। তবে লতা আমার মধ্যে কোনো প্রেম সম্পর্ক ছিল না। লায়েক আর একমাত্র ছোট বোনে বিয়ে খুব ধুমধাম করে ঠিক করে। সব কিছু স্বাভাবিকভাবেই হচ্ছিল। হঠাৎ আমার কাছে একটা খবর আসে, যা সাথে বিয়ে ঠিক হয়েছে সে আসল ভালো লোক নয়, বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত। আমি সেটা লায়েকে জানাই, কিন্তু বিশ্বাস করে না, প্রমাণ চায় সে। কিন্তু তখন আমার কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল না, তাই দিতে পারিনি। এটা নিয়ে আমাদের অনেক কথা কাটাকাটি হয়, আবার সবটা ঠিক হয়ে যায়। লতাকে আমি আমার নিজের বোনের মতো দেখতাম। এদিকে ওর ক্ষতিটাও মেনে নিতে পারছিলাম না, তাই আমি লতাকে সবটা জানাই, বলি লায়েককে বুঝিয়ে বলতে। কিন্তু ও বরাবরই ওর ভাইকে ভয় পায়, আমাকে বলে কিছু করতে। ততক্ষণে সকল চেষ্টা করে বৃথা আমি। এভাবে বিয়ের দিনও গনিয়ে আসছে, আমি আর কিছু করতে পারলাম না। তারপর বিয়ের আগের দিন রাতে লতা অনেক কান্নাকাটি করে, যে করেই হোক বিয়ে ভাঙতে হবে। পরে আমি বাধ্য হয়ে ওকে নিয়ে পালিয়ে যাই। তবে বিয়ে করার উদ্দেশ্যে মোটেও ছিল না। ভেবেছিলাম পর্যাপ্ত প্রমাণ জোগাড় করে লতাকে তার ভাইয়ের হাতে তুলে দিব, কিন্তু কোনো একটা কারণে আমার বিয়ে করতে বাধ্য হই। তারপর লায়েকের সাথে অনেক দিন যাবৎ ঝামেলা চলতে থাকে। প্রায় 6 মাস পর ও নিজের ভুল বুঝতে পারে, এসে ক্ষমতা চায় আমার কাছে। তারপর পাশাপাশি আরেকটা প্রস্তাব রাখে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন আসিফ চৌধুরী। এবার ঘটনাটা বলতে যেন বুক ছিঁড়ে যাচ্ছে, ঠোঁট বেদ করে কথাটা আসতে চাইছে না। নিজের সামলানোর সুযোগ দিল তুর্য। তার চোখে এবার কৌতূহল স্পষ্ট। কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে জানা নেই তার, তবুও অজানা কারণে ভিতরে ছটফট করছে। আবার বলতে শুরু করলেন আসিফ চৌধুরী, আমাদের 3 ভাইয়ে আদুরে একটা বোন ছিল, তোমাদের একমাত্র ফুফি। তোমার মনে নেই হয়তো, তার হাত চাইলেও আমার কাছে। আমরাও রাজি হয়ে গেলাম, কিন্তু ওই জানোয়ার। এবার আর কিছু সামলাতে পারলেন না আসিফ চৌধুরী, কান্নায় ভেঙে পড়লেন। তুর্য মনে হয় বাকি কথাটুকু আন্দাজ করতে পারল, তবুও চাচার মুখ থেকে শোনার প্রয়াস। সে আসিফ চৌধুরী নিজের হাত মধ্যে দিয়ে বলল, শান্ত হও ছোট চাচ্ছু, এভাবে ভেঙে পড়বে না। ওই জানোয়ার আমার আদুরে একমাত্র ছোট বোনকে বিয়ে করে হত্যা করে। গলা কেঁপে ওঠে আসিফ চৌধুরীর, আর কথা বলার অবস্থায় নেই তিনি। বুঝতে পারল তুর্য, তার নিজের বুকে ভিতরেও যন্ত্রণা হচ্ছে। মনে না থাকুক, কিন্তু দেখছে তো। অনেক আদর করতেন নিশ্চয়ই, ফুফিরা তো মায়ের মতনই ভালোবাসেন, তবুও সে তো আদর পেয়েছে। আহি শান্তপ্রান্ত তাহি ওরা তো মোটেই পায়নি। আজ এখানে ওই জায়গায় যদি আহি উপস্থিত থাকতো, তাহলে এতক্ষণে নিশ্চয়ই কেঁদে ফেলতো। অনেক আবেগী কিনা, এমনও তো হতে পারে ফুফিকে তিনি মারেননি, হয়তো অন্য কেউ আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে।